নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন অসামান্যা লেখিকা আশাপূর্ণা দেবী রচিত গল্প আহত ফনা। আশা করছি আপনারা আমার সঙ্গে এই গল্পটি উপভোগ করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজ গল্পের যাত্রা। দেশটা বাংলা ছাড়িয়ে অনেক দূরে। এখানে নতুন রাস্তা বানাতে পাহাড়ের গা কাটতে হচ্ছে, আর দুপুরের গরমে প্রায় দু একটা হতভাগাকে লু লেগে মরতে শোনা যাচ্ছে। খবরটা নতুন নয়, যেমন নতুন নয় শীতকালে ওই হতভাগাদের ঘরেই ২-১০টা বাচ্চার শীতে জমে নিথর হয়ে যাওয়া। এক কথায় এখানকার আবহাওয়াটাই বেমাত্রা, বাংলাদেশের ধারে কাছেও লাগে না। তবু সুজলা সুফলা শস্য শ্যামলা নাকি যেন। বাংলাদেশের লোক পেটের ভাতের ধান্দায় তাই এখানেও ঠেলে এসেছে উঠে। এক আধজন নয়, বেশ কয়েকজন। তবে যার যেমন সার্কেল সে তেমন দলে ঘোরে, বাঙালি খুঁজে বেড়াতে যায় না। শুধু যাদের পদমর্যাদার কোনো বালাই নেই তেমনই কজন খুদে খুদে বাঙালি জোগাড় করে একটা ছোটখাটো দল করে নিয়েছে। জরিপ অফিসের পিছনের বারান্দায় নিত্য সন্ধেবেলা তারা একসঙ্গে বসে গুলতানি করে। অবশ্য এদের দলে দুজন অবাঙালিও আছে, শুকলাল আর গিরিধারী। ওদের মাতৃভাষা নাকি হিন্দি, কিন্তু বাংলা ভাষায় দখল ওদের খাঁটি বাঙালি যতীন, রাসবিহারী, নন্দ, অমূল্য, প্রভাপত আর জীবনের চাইতে কিচ্ছুটি কম না। শুক্লাল আর গিরিধারী ১৩-১৪ বছর বর্ধমানে কাটিয়ে প্রায় বাঙালি বনে গেছে, তাই ছিটকে এখানে এসে পড়ে বাঙালির আড্ডাটাই বেছে নিয়েছে। ওরা মাঝে মাঝে নিজের জাত ভাইদের সম্পর্কে সব অ্যাঙ্গে বলে, শালা ছাতুখোর ভূত। ওরা হাসি, ওরা মানে যতীন, রাসবিহারী, অমূল্যেরা। বলে, যে চিংড়ি মাছ খেয়েছে সে স্রেফ বাঙালি বনেছে, নইলে আর রোজ রোজ এই আড্ডায় ধর্ণা দিতে আসা কেন। ওরা অবশ্য অন্য কথাও বলে, বলে প্রাণের টানটা বাঙালির জন্যে নয়, পাখির জন্যে। একা পাখির টানেই এতগুলো নানান বয়সের পুরুষ এক জায়গায় এসে হাজির হই কিনা। পাখি, পাখির বয়স ঠিক ধরা যায় না। পাখির পাথরে কোঁদা স্বাস্থ্য বয়সকে যেন কোথায় একখানে বেঁধে রেখেছে। সেই উগ্র শরীরটা নিয়ে পাখি হেসে গড়িয়ে পড়ে ওদের কথা শুনি, বলে, মরণ আর কি, তোদের ওই অত বড় গায়ে বুঝি আর মেয়ে ছেলে নেই? ওরাও হাসে, বলে, নেই, সত্যি নেই। মেয়ে আছে, ছেলে আছে, মেয়ে ছেলে নেই। শুনিসনি সেদিন অমূল্যর দুর্দশা? টক্কনমালির পরিবার যখন ইদারা থেকে জল আনছিল, অমূল্য বুঝি তাকিয়ে একটু হেসেছিল, ব্যাস জল ভরা মেটে কলসিটা অমূল্যর পিঠে চৌচির হলো। গায়ের ব্যথায় এখন মর সালা। পাখি আবার গলায়, বলে, অমূল্য ওস্তাদের সব কেউ বলিহারি, ঠক্কনের বউ আবার মেয়ে মানুষ নাকি? ও তো একটা সেপাই, ওর একখানা হাতের ওজন যে তোর চাইতে বেশি রে অমূল্য। কিন্তু চোখ দুটোই যে মেরেছে সবাইকে। বাচাল হাসি হাসতে হাসতে পাখি বলে, ওরে অমূল্য, আর একটু মরলি না কেন রে? ওই চোখের তীরকে আমরা সবাই হরিবোল দিয়ে তোকে স্বর্গে পাঠিয়ে দিত, কি বলিস? এই ওদের আড্ডা, এই কথা। তবে এটা বেশিক্ষণ চলে না, ২-৪ কথার পরই আসল আড্ডা শুরু হয়। পাখি তার তেল ছিটে ছিটের থলি থেকে তাস বার করে। তাস খেলারই আড্ডা চলে অনেক রাত্রির অবধি। শুকলাল ওদের ৩ তাসের খেলা শিখিয়েছে। এ খেলার নেশা মদের নেশার চাইতে যে কিছু কম নয়। রাসবিহারী জরিপ অফিসের একটু মান্যগণ্য কর্মচারী, এদের মতো রাস্তা মাপা খোটা ফোটা কুলি নয়।
অফিসের ফাইল টাইল খাতা পত্র সব রাসবিহারীর তত্ত্বাবধানে থাকে। এই অফিস বাড়িতে আড্ডা বসাবার অধিকার রাসবিহারীরই দৌলতে, কারণ সে এখানে রাত্রে থাকে। অফিস ঘরের চাবি তারই হাতে। তা প্রকৃতপক্ষে অফিসের অফিসার রাসবিহারী তো, কারণ আসল সাহেব দৈনিক 1-8 ঘন্টা মূর্তিটা দেখিয়েই চলে যান। বাকি সারা সময় রাসবিহারী সব। পাখি রাসবিহারী রান্নাটা করে দিয়ে যায়। বলা বাহুল্য, পাখির খাওয়া দাওয়া ওইখান থেকেই চলে। রাতের দিকে মাঝে মাঝে রান্নার মাপ 10 গুণ হয়। ওরা সকলে চাঁদা দিয়ে ফিস্টি লাগাতে বলে। 2-1টা বুনো মুরগি জোগাড় হলেই ভোজ। এখানে কারুর স্ত্রী কন্যা মা বোন নেই, তাই একটা মেয়ের হাতের রান্না পরিবেশন হাসি কৌতুক পেয়ে ওরা কৃতার্থ হয়ে ওঠে। হোক সে খারাপ মেয়ে মানুষ, হোক সে বাচাল বেহায়া জুয়ার নেশায় আরো অন্য নেশায় আসক্ত, তবু তো মেয়ে। মরুভূমির শুকনো বালুচড়ায় এক টুকরো ওয়েসিস। পাখি এদিকে যতই বাচাল বেহায়া হোক, হাতের রান্নাটা তার খুবই ভালো, আর খাওয়া দাওয়ার যত্নটাও যে আন্তরিক, কাউকে সে পর করে ভাবতে পারে না। রাসবিহারীকেও যেমন যত্নে পরিবেশন করে, নন্দকে যতীনকেও ঠিক তেমনই যত্নে পরিবেশন করে। শ্রেণীর তারতম্য আছে, কিন্তু তাস ওদের এক করেছে, 3 তাস। আর সেই একতার বাঁধন দিয়েছে কে? পাখি। শুধু মানি ঠক্কন ওদের হাসি হুল্লোড় খাওয়া মাখা দেখে রাগে জ্বলতে থাকে, এমনকি ওপরওয়ালার কাছেও রিপেট করতে চেয়েছে। পাখির কথা তুলে দুর্নীতির প্রশ্ন আমদানি করেছিল। ঠিকেদার দাসবাবু আর জরিপবাবু হেসে উঠে বলেছিলেন, তোকে ভাগ দেয় না বুঝি, না জুয়ায় হেরে মরেছিস? কাজেই সে আর তার বাঘিনী বউ এখানে এক ঘরে। আজ আবার নাকি ঠক্কন প্রভাপতকে শাসিয়েছে, সাহেবকে বলে দেবে বলে। সেই কথা নিয়ে হাসাহাসি করতে করতে পাখি হঠাৎ বলে ওঠে, নতুন সাহেব তো এসে গেল। রাসবিহারী বললে, হ্যাঁ, দাসবাবু জরিপবাবু অঙ্গনবাবু সবাই মিলে হন্তদন্ত হয়ে স্টেশনে ছুটলো যে সকালে। খুব নাকি বড় সাহেব? হ্যাঁ, বিলেত ফেরত, 2-3 হাজার টাকা মাইনে। আসলে ওই ধলা পাহাড়টা ফাটিয়ে সোজা নতুন রাস্তা বার করা যায় কিনা তার নকশা করতে এসেছে। আবার কি ঝামেলা বাধায় দেখো, ওসব কেষ্ট বিষ্টু যত না আসে ততই মঙ্গল। যতীন বলে। পাখি এসে এসে বলে, তোর মঙ্গল করবার তালেই তো ঘুরছে ভগবান, নেবস খালি কথা। তাস বিলি করতে করতে কিন্তু নিজেই আবার কথা ফাঁদে পাখি বলে, সাহেবের মেমো তো এসেছে বলো। তার আসবে না কেন? রাসবিহারী নিঃশ্বাস ফেলে বলে, 3 হাজার টাকা সাহেব মেয়ে মানবে না? ওরা তাঁবুতেও মেয়ে মানে, কে কি আমরা? ওর কথায় সবাই হেসে ওঠে। সে হাসিতে কিন্তু কৌতুকের চাইতে ক্ষোভই প্রধান। ওরা তো দেখে আসছে চিরকাল জগতে সমস্ত সুখ সৌভাগ্য আমোদ আহ্লাদ ভগবান একদিকেই ঢালে, যারা হতভাগা তারা সব দিকেই হতভাগা। ভগবানের পুষ্যপুত্তর ওরা। বলে নন্দ। পাখি কিন্তু স্পষ্টবাদী, পাখি ন্যায্য অন্যায্য বোঝে, তাই পাখি তীক্ষ্ণ স্বরে বলে, থাম নন্দ, মুকুর মতো কথা বলিস নে। দুধের স্বর ওদের পাতে পড়বে না তো কি তোর পাতে পড়বে? তুই দিয়েছিস ওদের মতো 10টা পাস? বীরের জামানি ঘুরে এসেছিস তুই? ওদের মতন মাখন মিছরির ঘরে জন্মেছিস? পূর্বজন্মে সুকৃতি চাই বুঝলি, আর তার সঙ্গে ইহজন্মের চেষ্টাটাও চাই। শুধু ওদের হিংসে করলে হয় না, যে যেমন গাছ পুঁতবে সে তেমন ফল খাবে, বুঝেছ? অসন্তুষ্ট নন্দ বলে, দে এক তাস দে, কেবল সাহেবের দিকে ঝোল টেনে কথা বলছিস বাকি।
কিন্তু নন্দকে যতই হক কথা শোনা, পাখির শরীরে কি ঈর্ষা একেবারে নেই? না থাকলে সাহেবের মেমের প্রসঙ্গই বা তুলছে কেন সে ঘুরে ফিরে? সাহেবের মেয়ে, বুঝলি অমূল্য, একেবারে পাকাটির গোছা, শুধু হাড় আছে আর কিচ্ছু নেই। অমূল্য একটা কুৎসিত ইঙ্গিতের মুখভঙ্গি করে বলে, হবে আর কি, তাহলে তো আমাদের পাখির পোয়া বারো। থাম অমূল্য, ছোটলোকমি করিস না, খেলবি তো খেল। আমার তো সবই ছোট লোকমি। বলি, সরকার সাহেবের ব্যাপারটা তো এক্ষুনি তুলিনি রে। কি করেছিলিস? হ্যাঁ, তুই কি তাকে কম অপমান করেছিলিস? স্টেশনে গিয়ে হাটে হাঁড়ি ভেঙেছিলিস, নেহাত ট্রেন ছেড়ে দিল তাই বাছাধন মুখ নিয়ে পালিয়ে বাঁচলো। হ্যাঁ বল তুই। সে কথা বাদ দে অমূল্য, সেটা একটা ছোট লোক ছিল, যাবার সময় আমার পাওনা টাকা বাকি রেখে চলে যাচ্ছে। কিন্তু জানিস, এ সাহেব না অন্যরকম। তা তুই সব এক্ষুনি দেখলি কখন রে? আহা, হাড়ির একটা ভাগ টিপলেই বোঝা যায় সেদ্ধ হয়েছে কিনা। রাসবিহারী মুচকি হেসে বলে, তোর আগুনে সবাই সেদ্ধ হয়ে যায় শেষ অবধি, তাই না পাখি? পাখি একটু মদগর্বের হাসি হাসে। এইভাবেই কথা কয় ওরা। উঁচু বলে যাদের মানতেই হয়, বড় বলে স্বীকার করে ছাড়া আর কোনো উপায় নেই, তাদের প্রতি আক্রোশটা ওরা এভাবেই মেটায়। নিজের এলাকায় বসে তুচ্ছ তাচ্ছিল্য করি, ব্যঙ্গ বিদ্রুপ করি। শুধু এরা বলেই তো নয়, সব ছোটরাই এ কাজ করে আসছে আদি অনন্তকাল। আড়ালে রাজার মাকে ডান বলার প্রথা তো এ যুগে সৃষ্টি হয়নি। পরদিন কথাটা রাসবিহারী তুলল, বলল, মুকুজ্জে সাহেবের বাংলোয় লোক চাই রে, মেয়ে ছেলে। মেম সাহেবের শরীর ভালো নয়, সর্বদা কাছে কাছে একটা মানুষ দরকার। তোকে কাল এক নজর দেখেই মেম সাহেবের খুব মনে ধরে গেছে রে পাখি, ডেকে পাঠিয়েছে। বলে ভুরু নাচায় রাসবিহারী। প্রভাপত কুটিল দৃষ্টি হেনে বলে, মনটা ধরেছে কার গো রাসুদা? মেম সাহেবের না খোদ সাহেবের? তা দুজনারই। সাহেবই তো আমায় ডেকে বললে, কাল যে মেয়েটি কাজ করে গেল তাকে পাওয়া যাবে না। তা আমিও তো দৌড় বাড়ালাম তোর, বুঝলি পাখি। বললাম, ও হুজুর একটু খামখেয়ালি, বাধা ধরা কাজ বড় করে না, করলেও মাইনের খাই খুব বেশি। তা কি বলল? বলল, মাইনের জন্য কিছু এসে যাবে না, যা চাইবে তাই পাবে। তাহলেই বোঝা গেছে। অভব্য হাসি হাসতে থাকে সবাই মিলে। তাহলে কালকেই তোর জয়নিং ডেট, হ্যাঁ পাখি? হেসে উঠে যায় রাসবিহারী। তারপর বলে, দেখিস ভাই, আমাদের যেন একেবারে বিস্ময় হোসনি। তোর হাতের দুটো ভালো মন্দ খেয়েই তবু দেহটাকে টিকিয়ে রেখেছি, বুঝলি কিনা? পাখি মৃদু হেসে বলে, রান্না হবে? হবে, কখন আর হবে? বড় মানুষের বাড়ির মোটা মাইনে ঝি হবি এখন, 24 ঘন্টার বাঁধি। ইস রে, 24 ঘন্টার বাদই অমন কাজ পাখি করে না। বলবো সন্ধ্যের পর ছুটি দিয়ে দিতে হবে আমায়, নইলে কাজ করা চলবে না। শুনবে, মাইনের দাঁড় দেখাবে না? দেখালে করব না। দেখি মেম সাহেব এই পাখির মতো আয়া আর একটা কোথায় পান। এ অহংকার অবশ্যই পাখির সাজ। এখানে যখন যে হোমরা চোমরা আসেন, তাদের বাড়ির কাজের জন্য ঠিক পাখির কাছেই অনুরোধ আসে। আসল কথা, বাঙালি ঝি দেখলেই মেম সাহেবদের মুখ দিয়ে নাল ঝরে, অবাঙালি মেম সাহেবদেরও ঝরে। বাঙালি ঝিয়ের পরিচ্ছন্নতা বোধ, পরিপাটি কাজ অনেকেরই যে আকর্ষণীয়। তাহলে তাসের আড্ডাটা জলাঞ্জলি যাচ্ছে না, কি বলিস? হ্যাঁ, বলে যতীন। রাসবিহারী বলে,
আহা, আমার রান্নাঘরটাই জাহান্নামে যাবে। সন্ধেবেলা চলে আসবো, আবার রাতেও আসবো, বলছি তো। এত আবদার খাটে না পাখি। দেখিস, খাটবেই। পাখি একটু বিজয়ের গৌরবের হাসি এসে বলে, বলবো বাড়িতে বুড়ো জ্যাঠা আছে, তাকে দুটো ভাত সেদ্ধ করে না দিয়ে এলে মরে পড়ে থাকবে যে বুড়ো। জ্যাটা। একযোগে হাসতে থাকে ওরা। তা পাখির চালাকি ব্যর্থ হয় না। একদিন সকালে মেম সাহেবকে বলেন, দেখো, ও বলছে বাড়িতে বুড়ো যুবথুবু জ্যাঠা আছে, তাকে দুটি রেঁধে দিয়ে না এলে বেচারা খেতেই পাবে না। 11টা-12টা নাগাদ একবার 1 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। কি করি বলো তো? সাহেব সহাস্যে বললেন, বেশ প্রশ্ন করেছ। হ্যাঁ, এটা কি আমার জুরিসডিকশন? আহা, তা তোমাকে একটু জিজ্ঞেস করবো তো। 40 টাকা করে মাইনে নেবে। সন্ধ্যা 8টা বাজলেই আবার চলেও যাবে, আবার দুপুরেও। তুমি হয়তো বলবে আমি অন্যায় আশকারা দিচ্ছি। সাহেব গলার স্বর নামিয়ে বললেন, তা ও অপবাদ তো আমার আছেই। একমাত্র আমি বাদে সকলেই তো তোমার কাছে আশকারা পায়। বলো, আয়া, বেয়ারা, ধোপা, গোয়ালা, জমাদার, মালি। হয়েছে, থামো থামো, আর লিস্ট বাড়াতে হবে না। তবে আমি বলছি, ওই সময় আর কি বা আমার কাজ বলো? বুড়ো লোকটা খেতে পাবে না, মানবিকতায় বাঁধছে। বেশ তো, তোমার যদি অসুবিধে না হয় দেবে ছুটি। তবে কাজ টাজ করিয়ে নিও, বুঝেছ? ফাঁকির তাল খোঁজে না যেন। তাই আটতে আটতে সাহেব আরো বলেন, রান্নার কথা বলেছ, তা তোমার রান্নাঘরেও এক আধবার প্রবেশাধিকার দিয়ে দেখো না। যতই হোক বাঙালির মেয়ে তো, বাঙালি রান্না কিছু জানে নিশ্চয়ই। সেই বস্তুটি খাবার জন্য তোমাকে তাহলে আর ওই বাবাজি সহকারী হতে হয় না, কি বলো? মেম সাহেবের মুখে একটি হাস্যজ্যোতি ফোটে। বলেন, সে যদি বললে হয়ে গেছে সে কথা। হয়ে গেছে? বাহ বাহ, চমৎকার। সাহেবের প্রসন্ন কণ্ঠে দরাজ হাসি সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। তোমার কেবল হাসি, আমি কি নিজে থেকে বলেছি নাকি? পাখি তো নিজেই বলে। কে? কি নাম বললে? পাখি, ওই নাকি ওর নাম। আমিও তো শুনে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। বলছিলাম যে পাখি পাখি বলে ডাকতে অসুবিধে হয়, ভালো নাম কিছু নেই তোমার? বলল কি জানো, বলে একটা নামই জোটে না মেম সাহেব, তা আবার 2-5টা নাম আবার দিচ্ছে কে? মা বাপ মরা মেয়ে, নিত্যি ভুগতাম। রোগা টিংটিঙে পাখির মতো ছিলাম, তাই তো দিদিমা পাখি পাখি করত। সেইটুকুই আমার নাম। সাহেব হেসে বললেন, পাখির মতো ছিল? তাহলে এদেশের জল হাওয়ার গুণ আছে বলো? মেম সাহেব শীর্ণ মুখে হাসেন, অবিশ্বাসের হাসি। জল হাওয়ার গুণে তার বিশ্বাস নেই। এই তো 8-9 বছর বিয়ে হয়েছে, স্বামীর সঙ্গে সেই থেকে ঘুরছেন। ভালো ভালো জায়গাতে গিয়েছেন, চেঞ্জ লাগাবার জন্য পয়সা খরচ করেছেনও 2-4 জায়গায়। কই, হাড়ে মাংস লাগলো কই? ছোট লোকদের হয়, মোটা চালের ভাত খেয়ে আর খেটে খুটে হয়। কিন্তু ও দুটোর একটাও তো তাদের পক্ষে সম্ভব নয়। অথচ স্বাস্থ্য জিনিসটা কি সুন্দর! নইলে আর পাখি যখন আজ ইদারা থেকে জল তুলছিল, তখন মেম সাহেব মুগ্ধ নেত্রে তার গঠন ভঙ্গিমার দিকে তাকিয়ে থাকেন। ভাবেন, ছোটবেলায় রুগ্ন ছিল বলে এর নাম পাখি ছিল। সাহেব অনেকক্ষণ সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে সহসা বললে, তা কই, তোমার সেই বাঙালি রান্নার কথাটা কি হলো? মাঝপথেই তো থেমে গেলে। হো 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 হো, আমার ঠাকুমা কি বলতেন জানো?
চোরের মতো মন যার সে শুধুই ভাঙা বেড়ার দিকে তাকায়। এত নতুন নতুন সব রান্নার বই পড়ে তোমাকে করে খাওয়ায়, তবু তোমার সেই শুক্তো চচ্চড়ির দিকে মন কেন বলো তো? ওই তো ঠাকুমার হাতে খেয়ে মানুষ যে। জানো, বিলেতে থাকতে মনে হতো পার্সেল করে যদি কেউ পোস্ত চচ্চড়ি পাঠিয়ে দিত বেশ হতো। তার মানে সাহেব হওয়ার তোমার হয়নি? কই আর হলো, তোমার বাসনা অপূর্ণই রয়ে গেল, বুঝলে মেম সাহেব। তা সত্যি। পাখি সব কথা সন্ধেবেলা এসে তার বন্ধুদেরকে বলে। বলে মেম সাহেব যখন তাকে রান্নার কথা বললে সে তখন জিভ কেটে বলে, সে কি, সাহেব যদি আমার হাতে রান্না পছন্দ করে খান সে তো আমার ভাগ কি? বললি, এই কথা তুই বললি? অমূল্য মেয়েদের মতো গালে হাত দিয়ে হাসতে থাকে। পাখি কোল থেকে তাস বার করতে করতে মুখ টিপে হেসে বলে, বলবো না কেন? তুই যা সর্বনেশে মেয়ে, ওই হাতের রান্না খাইয়ে এমন বশ করে নিবি যে। কথাটা বলতে বলতে সবাই একেবারে হাসিতে গড়িয়ে পড়ে। তারপর বলে, সে যাক, সাহেব বাড়ির কল্পগাছা একটু কর তো শুনি। পাখি চালের ওপর বলে, গল্প গল্প আবার কি, মাইনে নেব, কাজ করব, পুড়িয়ে গেল সম্পর্ক। হ্যালো, কি ছিরি দেখো। অমূল্য আবার মেয়েলি ভঙ্গি করে। পাখি আমাদের ভাজা মাছটাও উল্টে খেতে জানে না গো। থাম তুই অমূল্য, পুরনো কথা রাখ। নন্দ বলে, এই শোনো, সাহেবের চেহারা কিন্তু সত্যি সাহেবের মতো। সকালে বেড়াতে বেরিয়েছিল দুজনে, সাহেবের পাশে মেমকে যেন হসন্তর মতো লাগছিল। ফর্সা অবশ্যই, কিন্তু দেহে আছে কি। আর সাহেবের যেমনি লম্বা চওড়া শরীর তেমনি মুখ তেমনি রং। বিধাতা পুরুষ করেছিল ভালো, একটা পুরুষ বেটা ছেলে বটে। ওই আহ্লাদেই থাক তোরা। পাখি হেসে ওঠে বেহায়ার মতো। ওই খোলসটাই আছে বুঝলি, হালচাল দেখলে অছেদ্যা আসবে। ইঞ্জিন সাহেব পানি করে বাড়িতে কতদিন কাজ করেছে, দিনে রাতে সাহেব নেমে লীলা খেলা দেখতে দেখতে উফ, আমার চক্ষু যেন ধরে যেত। আর আমাদের এই মুকুজ্জি সাহেব বিকেলে বাড়ি ফিরে দুজনে মুখোমুখি বসে একটু চা খেলেন, ব্যাস। তারপর সাহেব একখানা বই নিয়ে লম্বা হলেন, মেম সাহেব পশম আর বোনা কাটি নিয়ে বসলেন। টু শব্দটি নেই ঘরে। এ পশম কি হয় এত? ওইটি যুদ্ধের জন্য না কি জানো। তারপর এইসব চলে রাত 9টা অবধি। তারপর সাহেব ডাক দেয়, বাবুলাল। মেম সাহেব বলে, টেবিল লাগাও। তারপর জানিস, খাওয়ার পর বললে বিশ্বাস করবি নি, হেসে খান খান হয়ে পড়ে ভেঙে পড়ে পাখি। বলে খাওয়ার সময় সাহেব বলে, আচ্ছা গুড নাইট, মানে খাওয়ার পরে বলে। মেম সাহেব বলে, আচ্ছা। তারপর দুজনে দুঘরে শুয়ে পড়ে বুঝলি। দুঘরে? পাখির পরিবেশিত শব্দে যেন বজ্রপাত হয় জায়গাটায়। বলিস কি পাখি? তবে আর বলি কি, মেম সাহেবের নাকি হেলথ খারাপ, ঘুমের দরকার, তাই তো বলছি রে, ওসব মাটির সেপায়। প্রভাপত কুটিল চোখে চেয়ে বলে, তা সাহেবের তো হেলথ ভালো রাখার দরকার। থাম প্রভাপত, মুখ খারাপ করিস না এখন। ও, তো না বড্ড আজকাল মেজাজ হয়েছে পাখি। হবে না, আজ মাসভর কাজ করছে, কে বলি মেম সাহেবের নেক নজরে গপ্প করতে হচ্ছে তো বেচারিকে। মেম সাহেব শাড়ি দিয়েছে, মেম সাহেব ব্লাউজ দিয়েছে, মেম সাহেব বকশিস দিচ্ছে, তা করবে না? দূর দূর। পাখি হঠাৎ গুম হয়ে যায়। পাখির আত্মমর্যাদায় যেন আঘাত লাগে। পাখি যদি চেষ্টা করে এদের মুখের মতো জবাব দিতে কি পারে না? বাঘের বাচ্চা শুধু দুধ খেয়ে মানুষ হচ্ছে, মাংসের আস্বাদ যে জানে না,
একবার জানলে। পাখি রাগ করলি? পাখি গম্ভীরভাবে বলে, রাগ আবার কিসে? মাটির গৌরাঙ্গ, তাই তাকিয়ে দেখি না, কিন্তু পাখি যদি চেষ্টায় লাগে না। তাহলে মৃত্তিকে প্রাণ সঞ্চার হয়, কি বলিস? বলে নিজের রসিকতায় নিজেই হেসে কুটিয়ে পড়ে প্রভাবত। ওদের ঘরের কথা এরা নিয়ে আসে, কিন্তু এদের ঘরের আলোচনা ওদের ঘরে পৌঁছায় না। তাই মেম সাহেব মাঝে মাঝেই সাহেবের কাছে এসে পাখি নামক পরম সম্পত্তির গুণবর্ণনা করে যান। এমন আয়া নাকি তিনি জীবনে দেখেননি। এ দেশ থেকে যদি বদলি হয়ে যেতে হয়, তাহলে পাখি হারানোর লোকসানে অশ্রুবর্ষণ করতে বাধ্য হবেন। এমনকি এক এক সময় এমন কুবাসনাও ব্যক্ত করেন যে পাখির ওই জ্যাঠা, যার কিনা ৮০-৯০ ছুঁই ছুঁই, সেই ভদ্রলোক তো একটু বিবেচনা করে মরতেও পারেন। তিনি তাহলে পাখিকে আরো বেশি মাইনে দিয়ে নিজের সঙ্গে নিয়ে যেতে পারেন। সাহেব তার নিজস্ব ভঙ্গিতে হা হা করে উত্তরও দেন তার মেম সাহেবকে। বলেন, বলো তো বুড়োকে গুলি করে আসি, তুমি নিষ্কণ্টক হও। মেম সাহেব বলে, চুপ করো, এসব ঠাট্টা শুনতে পাবে বেচারি, বাপ নেই জ্যাঠা অন্ত প্রাণ। কিন্তু যাই বলো, মোচা রাঁধতে পারে, আবার কেক পুডিং বানাতে পারে, এমন আয়া তুমি কোথায় পাবে? আবার দেখো কি মায়া, কি মমতা। এই আমার একটু সর্দি হয়েছে, কত ব্যস্ত। মেম সাহেব আদার চা খান, মেম সাহেব ফুটবাত নিন, মেম সাহেব নুন জলের কুলি করুন, জানেও ঢের। মুখার্জি সাহেব কিন্তু পাখির গুণকীর্তনে কর্ণপাত করেন না। ব্যস্ত হয়ে বলে ওঠেন, সর্দি হয়েছে তোমার, বলছো না তো? মেম সাহেব বলেন, ঘটা করে আবার বলবার কি আছে? সাহেব বলেন, তোমার তো সর্দি হলেই জ্বর, টেম্পারেচারটা নাও দেখি। এসব গল্প পাখি এসে বরাবরের মতোই সন্ধেবেলা ওর বন্ধুদের সঙ্গে করে। বলে হেসে হেসে, তারপর বুঝলি, তক্ষুনি জ্বর দেখা হলো, তক্ষুনি ডাক্তারের কাছে খবর গেল, বুকে তেল মালিশ, পাঁজরে ফ্লানেল। রুগ্ন বুঝি? আরে ওই যে কবে যেন নিমোনিয়া হয়েছিল, তাই সাহেব আকাশে সিঁদুরে মেঘ দেখলেই বাড়িতে জল ঢালে। তার রোগকে অত আদর করলে রোগ চেপে বসবে না? আজ তো সকালে বেশ স্পষ্টই জ্বর ছিল। সাহেব কাঁদো কাঁদো, পাখি তুমি তোমার জ্যাঠামশাইয়ের জন্য এখান থেকে ভাত নিয়ে যাও না কেন, দিয়েই চলে আসবে। দেখছো তো মেম সাহেবের অসুখ। রাসবিহারী কৌতুকের হাসি এসে বলে, তা রাজি হয়ে গেলি না কেন? দুদিন নয় সাহেব বাড়ির ভালো মন্দ খেতাম একটু। থাম, এক কথায় রাজি হবার মতো হ্যাংলা পাখি নয়। বললাম সেকেলে লোক তো, রাস্তা দিয়ে নিয়ে আসা ভাত খাবে না। মাইরি পাখি, বলিহারি দিই তোকে, কথায় তো জোগাড় করিস করতে গেলে। পাখি একটা বিচিত্র মুখভঙ্গি করে বলে, কথা বেচেই তো খাচ্ছি বাপু। তা যাই হোক, ৯৯ জ্বরে মেম সাহেব আবার না হার্ট ফেল করে বসে। রাসবিহারী বলে, আচ্ছা, তা সাহেব কাজে বেরোবে নাকি বাড়িতে বসে থাকবে? কাজে আর বেরিয়েছে, এখন থেকেই তো চোখ ছলো ছলো। বয়স কত রে? কার? সাহেবের? এই ৩৮-৩৬ হবে। ধন্যি বাবা, ধন্যি। মোরে মেয়ে মানুষ হব, বড় মানুষের পরিবার হব, বলে অমূল্য। পাখি থমকে ওঠে, থাম অমূল্য, মোরে তুই কি হবে সে যেন তোর ইচ্ছে সাপিকে না? মোরে কেঁচো কেন্ন গুবড়ে পোকা হবে কিনা তাই বা কে বলতে পারে? তবে হ্যাঁ, বলছিস বটে ঠিক, বড় মানুষের পরিবার হলো পৃথিবীর সেরা জীব। দেখি আর অবাক হই, কিছুই দেয় না, শুধু নেয়, তবু আদর, তবু দাপট। পাখি রাসবিহারীর ভাত বেড়ে রেখে চলে যাবার জন্য পা বাড়িয়ে বলে, আজ আর বোধহয় ওবেলা আসা হবে না, সাহেবের যা ব্যস্ততা। প্রভাপত একটু কটুকথায় বলে,
মেম সাহেবের জ্বর, তুই রাতে ফিরবি না। তবে তো আজই অর্ধেক কাজ গোছানো হয়ে যাবে তোর, তাই না? এই ছোট লোকটাকে তোরা কেউ এখানে ইট মার না রে, মা বসুন্ধরার ভার লাগাবো। বলতে বলতে পাখি চলে যায়। কিন্তু সাহেব বাড়িতে পাখির অন্য মুখ, মূর্তিমতী সেবার আর নতমুখী বিষাদের প্রতিমা হয়ে মেম সাহেবের রোগশয্যার পাশে বসে আছে সে। বারবার সাহেবের কাছে গিয়ে গিয়ে যে ওষুধের এবং পথ্যের নির্দেশ নিচ্ছে, সেও শান্ত ও নম্রমুখী। সপ্রশংস দৃষ্টিতে তাকাচ্ছেন সাহেব মেয়েটার দিকে। ভাবছেন মেম সাহেব যে এত গুণমুগ্ধ, তার কারণ আছে। সাহেব, আপনি ঘুমোতে যান। বিছানা থেকে নেমে এসে সাহেবের সন্নিকটে দাঁড়িয়ে ফিসফিস করে অনুরোধ জানায় পাখি। মেম সাহেব এখন একটু ঘুমিয়েছেন না? হ্যাঁ, উনি ঘুমিয়েছেন, আমি আছি। সাহেব নির্দাতুরা শয্যাশাহিনীর প্রতি দৃষ্টিপাত করে তেমনি আস্তে আস্তে বলেন, তা তোমারও তো ঘুমটুম। আমাদের আবার ঘুম, কি যে বলেন। এখন মেম সাহেব যাতে আরাম পান, আর আপনাদের হলো দামি শরীর, ঘুম না হলে। আচ্ছা। সাহেব আবার একবার স্নেহ কোমল দৃষ্টিতে নির্দিতাকে দেখে নিয়ে বলেন, যাচ্ছি, কিন্তু জেগে উঠে যদি উনি আমাকে খোঁজেন, আমাকে কিন্তু ডেকে দিও। বাইরে থেকে দরজা একটু শব্দ করলেই আমি এসে যাব। ওস্তাদ, ওস্তাদ, হেসে কুটি কুটি হয়ে পড়ে নন্দ। তারপর দিলি তো টোকা। পাখি গম্ভীর মুখে বলে, দিলাম বই কি, গিন্নি যে জেগে উঠেই সাহেব কই করে আনচান করলে। যাক চলে, জেগে উঠলো, তবে আর কি হলো ছাই। শুক্লাল বললে, তুই থাম তো। তুই চিরকাল আমায় থামিয়ে রাখলি পাখি, কিন্তু বলি এবার হেরে যাচ্ছিস যে। হারিনি, চেষ্টা করছি না শুধু। কেন বলতো চেষ্টাটা করছিস না কেন? কি জানি না বাবা, তুই যেন রহস্যই উঠছিস দিন দিন। তা ডাকার পর কি হলো তাই বল। কি আবার হলো, জেগেই বোধহয় ছিল, তক্ষুনি ঘরে আলো জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে রাতে পড়বার আলখিল্লাটা জড়াতে জড়াতে বেরিয়ে এলো। বলল, কি হয়েছে, জ্বর বেড়েছে, ছটপট করছেন, খুঁজছেন আমায়। ছুটে চলে গেল। এ জ্বর খুব বেশি নাকি? বেশি বললে বেশি, 101। 101? এই নিয়েই এত মহামারী করছে। হবে না কেন, রাজার নন্দিনী পেয়ারি যে। তা আসল কথাটা বলল পাখি। বলে, যাবার সময় যেন একটু ধাক্কা লাগলো বোধ হয় সাহেবের সঙ্গে। প্রভাপত বললে, এ হে হে হে, তাহলেই তো দারুণ রে, কি হলো তারপর? পাখি নিষ্পৃহ গলায় বললে, ইট পাথরকে যেমন ধাক্কা দেয় লোকে, সেই রকম ধাক্কা। ইস পাখি, তোর জন্যে দুঃখ হচ্ছে। এহে, ওর জন্যে নয়, ওর বুদ্ধির জন্যে। আচ্ছা, তোর জয় যে আমাদের জয় পাখি, সেটা বুঝিস না কেন তুই? বাইরে সাহেবরা আমাদের চাপকায়, আর ভেতরে তুই এই সাহেবদের নাকে ঝামা ঘষিস। এটা ভাবতে কত ফুর্তি লাগে জানিস? না না, তুই এমন গুবলেট হয়ে যাস নে বাকি, অন্তত একবারের জন্য মেম সাহেবের দর্পটা চূর্ণ কর। ভেবেছিলাম ওই পাকাটির পুতুলকে তুই বুঝি এক ফুয়ে তুই উড়িয়ে দিবি, তা না। মেলা ফ্যাচ ফ্যাচ করিস নে, কাল রাতভর জেগে শরীর খারাপ লাগছে, আমি ঘুমোবো এখন। তাস খেলা হবে না? তোরা খেল না। বলে পাখি উঠে পড়ে। এই জরিপ অফিসের পেছনেই একখানা খড়ের চালা আছে পাখি। জমিটা বেওয়ারিশ, ঘরটা রাসবিহারীর খরচায় তোলা। পাখি চলে গেলে এরা বলে,
পাখির কি হলো বল দেখি? গঙ্গাজলি? সাহেব দেখি মেজাজ খারাপ হয়ে গেছে। কিন্তু আশ্চর্য, পানিকর সাহেবের বৃত্তান্তটা ভাব। মেম সাহেবের সঙ্গে অত গালাগালি, অত বাড়াবাড়ি। 3 দিনের জন্যে মেম সাহেব পা মুচকে হাসপাতালে গেল। সেই অবকাশেই সাহেবও মচকাল। কেউ কেউ বলে, আহা যেতে দেন আরো 2 দিন। মুকুজ্জে মেম সাহেব খুব ঘুঘু, বুঝছিস না? নিজেই পাখিকে তোয়াজ করছে। আর একজন বলে, আরে বাবা রেখে দাও তো, আমি বলছি। মেম সাহেব খাল কেটে কুমির আনছে, রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান যত্ন করে তুলে রাখছে। পাখিকে চিনতে বাকি আছে নাকি তার? এইসব নানান কথায় ভরে উঠে তাদের আড্ডার আসর। কিন্তু হয়তো ওই ইতর লোকগুলোর কথাই সত্যি। হয়তো পাখিকে চেনা মিসেস মুখার্জির মতো সভ্য ভদ্র সম্ভ্রান্ত ঘরের মেয়ের পক্ষে অসম্ভব নয়। কিন্তু পাখি নিজেকেই কি সে চেনে? এই তো, এই যে জীবন, যে জীবনে সে অভ্যস্ত, সে জীবনকে হঠাৎ তার এমন ঘৃণ্য মনে হচ্ছে কেন? এই তার যে বরাবরের সঙ্গীগুলো, তাদের বা কেন এত নিকৃষ্ট মনে হচ্ছে? অথচ নিজের অক্ষমতাও যেন অপমানকর। ওরা তাহলে ভাববে পাখি বুড়িয়ে গেছে, পাখি গুটিয়ে যাচ্ছে। পাখির এখন থেকে পরিচয় শুধু সাহেব বাড়ির 40 টাকা মাইনের আয়া, যাকে মেম সাহেবের ছাড়া শাড়ি কাচতে হয়, জুতোয় বুরুশ দিতে হয়, উঠতে বসতে ফরমাস খাটতে হয়। আর কোনো মূর্তিতে পাখি ঝলসে উঠবে না, ঝলসে উঠতে পারবেই না। হইরার আড্ডায় শেষে হেসে হেসে গড়িয়ে বলতে পারবে না, সব কাটে ঘুম ধরা, বুঝলি, টোকা মারলেই ধরা পড়ে। পাখি জানে না মুখার্জি সাহেব ঘুণে ধরা কাঠ কিনা। পাখি নিজেই দেখে নিজে টোকা মেরে, কিন্তু কেন? নিজেই সেই খোড়ো ঘরে শুয়ে শুয়ে অনেকক্ষণ ভাবল পাখি। ওদের কাছে যে বলে এলো ঘুমোতে চাই, সে কথা আর মনে থাকলো না কেন? তার বদলে অনেক ছেলেবেলার কথা মনে পড়ল ওর, যখন দিদিমার কাছে থাকতো তখনকার কথা। দিদিমা কিন্তু মা মরা নাতনি বলে রেয়াত করত না, রোগা বলে মায়াও করত না, খাটিয়ে খাটিয়ে মারত। একটু বয়স হতেই বিয়ে দিয়ে দিল পাড়ার একটা বুড়োর সঙ্গে, হাড় ঠকঠকে বুড়ো। আর সেই সময়েই জ্ঞানচক্ষু উন্মিলিত হলো পাখির। ওর এক মাস্তুতো বড় বোন, অনেক বড়। ওর গালে টোকা মেরে বলল, তুই যেমন হাবা, তাই ওই 3 কেলে বুড়োকে বিয়ে করলি। আমি হলে পালিয়ে যেতাম। দিদিমা বুড়ি কেন ওটার সঙ্গে তোকে জুড়ে দিল জানিস? বুড়ো নড়নড়ে, কদিনই বা বাঁচবে। 2 দিন বাদেই বিধবা হয়ে তুই আবার ঘরের মাল ঘরে ফিরে আসবে। দিদিমার রান্না করবি জীবনভর। উপরই লাভ বুড়োর 12 বিঘে ধান জমি। ছেলেপিলে তো নেই বুড়োর। পৃথিবীকে সেদিন চিনল পাখি, চেনালো সেই মাস্তুতো দিদি। তারপরে ভবিষ্যতে আরও চিনিয়েছে সে, ওই দিদিই তো তার গুরু। হ্যাঁ, গুরু বই আর কি। জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে যে চোখ ফোটায় সেই তো গুরু। দিদিটা ফুটিয়েছে। দিদিমা মারা যেতে বিধবা পাখি যখন অসহায় হয়ে চারিদিক অন্ধকার দেখছে, তখন মাস্তুতো দিদি এসে তাকে কোলে তুলে নিয়ে চোখের জল ফেলে বললে, এই রূপ, এই বয়স, গায়ে থাকলে কি আর তোকে রাখবে পাখি? বাঘে ভাল্লুকে ছিঁড়ে খাবে। আমার কাছে চল। দিদির মুখে ভগবানের ছায়া দেখেছিল সেদিন পাখি। দিদি পাখির 12 বিঘে ধান জমির ভার লাঘব করে দিয়ে তার বদলে হালকা কখানা ছাপা কাগজ আঁচলে বেঁধে পাখির হাতে ধরে বার করে নিয়ে এলো তার চিরদিনের গ্রাম থেকে। তারপর দিদি পৃথিবীকে ভালো করে চেনানোর ভার নিল। পাখির ধান জমির মতোই পাখির রূপ আর বয়সের বিনিময়ে গোছা গোছা কাগজ আঁচলে বাঁধতে লাগলো দিদি। কিন্তু জ্ঞানাঞ্জন শলাকার কাজও তো হচ্ছে ততদিনে। চোখ ফোটা পাখি একদিন দিদির বাসা ছেড়েও উড়ে পালালো। তারপর কত আকাশে পাক খেলো, কত গাছে বাসা বাঁধল, কত খাঁচায় ছোলা চিবল, হিসেব নেই। এখানে এসেছিল ইলেকট্রিক মিস্ত্রি শশীভূষণের সঙ্গে। বেচারি শশীভূষণ মারা গেল এখানে। পাখি কাঁদল,
কিন্তু শশীভূষণের দলের লোকেদের সঙ্গে পরিচয় হয়ে গেছে তখন। এরা যতীন, প্রভাপত, শুকলাল, গিরিধারী, আধ ডজনের ওপর লোক শোকার্ত পাখিকে স্নেহবন্ধনে ঘিরে ধরল। অলিখিত আইনে সবাই জানে পাখি এখন রাসবিহারীর সম্পত্তি। তবে হাসি ঠাট্টা হইহুল্লোড়ে জীবনটা সরস করে নিতে দোষ কি? রাসবিহারীও তাতে বাধা দেয় না। আর ওই সাহেবগুলো এলে কে যেন ওদের একটা খেলা, ওদের দলের সব কাঠি যে ঘুণ ধরা, এটা প্রমাণ হলেই যেন তাদের কোথায় একটা জয়। পাখির ভার প্রমাণ করবার, কিন্তু পাখি এবার হেরে যাচ্ছে। আশ্চর্য, প্রমাণ করবার চেষ্টা না করেই হার মানছে পাখি। তাই কি মানবে সত্যি সত্যি? এরা মজা করে বলে, কিরে পাখি, মনিব গিন্নির জ্বর ছাড়ল? পাখি উত্তর দেয়, ঘাম দিয়ে। ওরা আবার বলে, তা গিন্নির এত সেবা করলি সাহেব কিছু বকশিস করল না? পাখি এক বিচিত্র মুখভঙ্গি করে বলে, করবে বলেছে। ওরা বলে, কবে? পাখি বলে, সময় আসুক। ওরা আড়ালে বলে, নবরঙ্কা, ওই তো মেম সাহেব 10টা টাকা দিয়েছে। ঘোরেল, মেম সাহেবটা মহা ঘোরেল। পাখি অবশ্য এসব শুনতে পায় না। তবু মেম সাহেবের হাত থেকে বকশিস নিতে মন বিদ্রোহী হয়ে ওঠে ওর। মেম সাহেবদের বিরক্তি উৎপাদন করে এসেছে সে এ যাবৎ। চক্ষুশূল হয়েছে, আর তাদের আড়ালে সাহেবের কাছ থেকে হেসে গড়িয়ে বকশিস আদায় করেছে। কিন্তু এই মুখার্জি মেম সাহেব এমন অবলীলায় দেন যে না করা যায় না। আর মুখার্জি সাহেব, তিনি যে কি তা আজ পর্যন্ত বুঝতে পারল না পাখি। এদিকে তো অন্য সাহেবদের চেয়ে শতগুণ সপ্রতিভ। তারা বরং সামনে অত ডাকাডাকি কথাবার্তা কইত না। এর সর্বদা ডাক, পাখি পাখি পাখি। পাখি, তোমার মেম সাহেবকে বিকেলবেলা ফুট দিয়েছ? পাখি, তোমার মেম সাহেবের গা মুছিয়ে দিয়েছ? এসব কথাও যেমন বলছে, তেমনি আজে বাজে কথাও তো ঢের কয়। পাখি, তোমার এমন রান্না কে শেখালো বলো তো? পাখি, আজ আমাদের কি খাওয়াচ্ছ? পাখি, তুমি খরগোশের মাংস খেয়েছ কখনো? কথা তো চলছেই। আশ্চর্য, এই হরদম ডাকাডাকিতে মেম সাহেবেরও কোনো গোঁসা নেই। এইখানটাই পাখি যেন ধাঁধায় থাকে। চিরদিনের জানা অঙ্কের পদ্ধতিতে হিসেব মেলে না। পাখির চেনা পৃথিবী কি পাখির সঙ্গে নতুন কোনো মস্করা করছে? পাখি এখন করবেটা কি? খবরটা শুকলালই এসে দেয়। পাখি, জানিস না মেম সাহেব তো কলকাতায় যাচ্ছেন। পাখি চমকে ওঠে। ঘণ্টা কয়েক আগে এসে ফিরেছে, শোনেনি তো? বললে, যা ভাগ, সত্যি নয়। শুকলাল বলে, 3 সত্যি, কালির দিব্যি বলছি। মেম সাহেবের ভাই এসেছে বোনের বিয়ে। ভাইয়ের সঙ্গে আজই চলে যাবে মেম সাহেব। হঠাৎ বিয়ে বোধহয়। পাখি প্রশ্ন করে, আর সাহেব? শুকলাল মুচকি এসে বলে, সাহেব তো তোর হেফাজতেই রইল। রাগ করে পাখি, বলে, জমের বাড়ি যাও তুমি হতচ্ছাড়া। মনেও করো না সাহেব থাকবে আর মেম সাহেব যাবে। বিবি ছেড়ে 1 মিনিটও কি থাকতে পারে সাহেব? চোখের আড়াল হলেই বিবি যদি মরে যায়। শুকলাল আবার বলে, দেখ, আমি 3 সত্যি করে বললাম, বিশ্বাস হলো না তো? পরশু দিল্লি থেকে চিপ আসছে। সাহেবের এখন সরবার সময় আছে। ওদিকে গিন্নির বোনের বিয়ে। যাক, তোর ঠাকুরি কলা খেলো। শুকলালের কথায় এদিক ওদিক থেকে বাকিরা এসে হুমড়ে পড়ে, হেসে গড়িয়ে পড়ে, বলে, তাই নাকি, তাই নাকি, এ তো মজার খবর। অসভ্য হাসিতে ফেটে পড়ে ওরা। পাখি অবশ্য অপেক্ষা করতে পারে না, পর মুহূর্তেই ছুটে যায় সাহেবের বাড়িতে। মেম সাহেব 4টের গাড়িতে বেরিয়ে গেছেন। এরা এদিকে অসভ্য হাসিতে ফেটে পড়ে, বলে, 2 ঘণ্টাও তর সইল না আমাদের পাখি। ওরা ওদের জানা জগতের হিসেব মিলিয়ে নিশ্চিন্ত হয়। বলে, মেম সাহেব ফড়িংটি হলে হবে কি, রাশভারী আছে, নইলে আর সাহেব এইভাবে সামলে চলে। কিন্তু গিরিধারী এক নতুন খবর আনে। বলে, একটা কুকুর তাড়াতে অফিস বাড়ির পেছনের দিকে গিয়েছিল সে। গিয়ে দেখে পাখির ঘরে আলো জ্বলছে।
সবাই চমকায়। আলো জ্বলছে পাখির ঘরে। কেন? কখন এলো? শরীর টরীর খারাপ হয়নি তো তার? তাস ফেলে ওরা সবাই ছোটে পাখির ঘরের দিকে। 3 হাত ঘরের মধ্যে 6টা লোক হুড়মুড় করে ঠেলে ঢুকে পড়ে। বলে, কি ব্যাপারে পাখি? ব্যাপার কি? এই শরীর খারাপ না তো? কি কথা বল, কি হলো তোর? শরীর খারাপ তো 70-এর হোক। তা সাহেব বাড়ি থেকে ফিরে হঠাৎ ঘরে শুয়ে পড়েছিস যে, ওখানে যাসনি? রাসবিহারী বলে, মন চাইনি। তা না যেতে পারে। প্রভাপত ট্যাবড়া গলায় বলে, গরিবের আড্ডা বই তো নয়। ওকে বোধহয় আবার সাহেব বাড়ির ডিউটি দিতে যেতে হবে, তাই জিরিয়ে নিচ্ছে হয়তো একটু। হেসে হেসে বলে গিরিলাল, বেরো, আমার ঘর থেকে বেরো, লক্ষ্মী ছাড়া পাপেরা। মারমুখী হয়ে ওঠে পাখি। তারপরেই হঠাৎ বসে পড়ে বলে, চাকরি ছেড়ে দিয়ে এসেছি। ছেড়ে দিয়ে এসেছিস? চাকরি ছেড়ে দিয়ে এসেছিস? আশ্চর্য। এসেছি আমি। মেম সাহেব চালিয়ে দিয়েছে তাই বল? না। পাখি হঠাৎ যেন কেমন শান্ত হয়ে যায়, গম্ভীর হয়ে যায়, উদাস হয়ে যায়। চৌকিতে বসে পড়ে বলে, ছাড়িয়ে দিলেও তো মান মর্যাদার কিছু থাকতো। ছাড়িয়ে দেয়নি, বরং উল্টো। বলল কি জানিস, তুমি রইলে পাখি আমি নিশ্চিন্তে। বাবুর কোনো অযত্ন হবে না, দেখাশুনো করো ভালো করে। শুনে কেন কে জানে হঠাৎ ভারী রাগ হয়ে গেল। পা থেকে মাথা অবধি যেন তাদের ওই ইলেকট্রিকের শক লাগলো। বসে বললাম, আপনি থাকবেন না? একা বাড়িতে এই কদিন আমি আসতে পারবো না। শুনে মেম সাহেব যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলল, এরকম অদ্ভুত কথা বলছো কেন পাখি? আমি থাকবো না বলে সাহেবও কি খাওয়া দাওয়া বন্ধ রাখবেন? আমি থাকবো না বলে তুমি কাজে আসবে না? এমন কথা তো শুনিনি কখনো। রক্ত মাথায় চড়ে গেল বুঝলি। বললাম, এমন কথা শোনেননি না? সাহেব বলল, তা সত্যি শুনিনি তো কখনো। মেম সাহেব না থাকায় বরং বেশি করে কাজ করবে, তা নয় ছুটি নিয়ে বাড়ি বসে থাকবে। অদ্ভুত তো। দুজনেই বলল, অদ্ভুত। আমি বললাম, ভূতেদের তো সবই অদ্ভুতই হবে সাহেব। যাক, কদিনের ছুটিতে আর দরকার নেই, আমাকে একেবারেই ছুটি দিয়ে দিন। আশ্চর্য। তা আশ্চর্যই বই কি। আচ্ছা, তুই কি এমন হলো বলতো, যত খেপে গেলি? বুঝবি না, তোদের বোঝবার কোনো ক্ষমতাই নেই। পাখি উদাস গলায় বলে, মেয়ে মানুষের অপমান বোঝা তোদের কর্মই নয়। আসল কথা কি জানিস, ওরা আমাদের মানুষ বলেই গণ্য করে না। ওরা জানে ওরা যেখানে, আমরা তার থেকে 1000 সিঁড়ি নিচুতে। তাই দুজনায় গলা মিলিয়ে বললে, অদ্ভুত। এরপরেও থাকবো সেখানে, এই কথা বলিস তোরা? দুঃখী অভাগ্যী বলে কি চামড়ার নিচে রক্ত বয় না? শুনছিলেন আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত আহত ফনা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে
তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।